কাশ্মীর সীমান্তে টানা চতুর্থ দিন গোলাগুলি, লন্ডনে ভারতীয়দের বিক্ষোভ, পাকিস্তান হাই কমিশনে ভাঙচুর, শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা বেইজিংয়ের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনার। জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপ বাড়ছে। টানা চতুর্থ দিনের মতো সীমান্তে দুদেশের মধ্যে গোলাগুলি হয়েছে। এদিকে পেহেলগামে হামলার প্রতিবাদে লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছেন ভারতীয়রা। এদিন দূতাবাস ভবনে ভাঙচুরের ঘটনাও ঘটে। এর পেছনে ভারত জড়িত বলে দাবি পাকিস্তানের। দুপক্ষকেই দায়িত্বশীল আচরণের মাধ্যমে সমাধানের পথ বের করার আহ্বান যুক্তরাষ্ট্রের। আর আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে বেইজিং। ধীরে ধীরে আগের রূপে ফিরছে পৃথিবীর ভূস্বর্গখ্যাত জম্মু কাশ্মীর। ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আবারও কাশ্মীরের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। জনপ্রিয় পর্যটন স্পট পেহেলগামেও বেড়েছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। আমরা এখন পেহেলগামে আছি। সহযাত্রীদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এখানে বাজার ও অন্যান্য সবকিছু এখনো খোলা আছে। ভয় পাওয়ার কিছুই নেই। সেনাবাহিনী এখানে আছে। ভারত সরকার ও স্থানীয়রা সব রকম সহযোগিতা করছে। আসার পর থেকে কোনো ভয় অনুভব করছি না। কাশ্মীর স্বাভাবিক হতে শুরু করলেও ভারত পাকিস্তানের মধ্যে উত্তাপ কমছে না। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে থেমে থেমে। এদিকে পেহেলগামে হামলার প্রতিবাদে রোববার লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছেন ভারতীয়রা। এ সময় পাকিস্তান বিরোধী স্লোগান দেন অনেকে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, ভারতীয়দের বিক্ষোভ সমাবেশের পরই পাকিস্তান হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভবনের বাইরের দেয়ালে গেরুয়া রং নিক্ষেপ করা হয়। এই ঘটনায় ভারতীয়রা জড়িত বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। কাশ্মীরে হামলার পর থেকেই দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে যুক্তরাষ্ট্র। দুই পক্ষকেই দায়িত্বশীল আচরণের মাধ্যমে সমাধানের পথ বের করার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে দিল্লির পাশে থাকার কথা জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এ অবস্থানের পর কাশ্মীরের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে চীনও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে বেইজিং। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আফগানিস্তান থেকে পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার সময় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 54 অস্ত্রধারী নিহত হয়েছেন। পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ ঘটনায় ভারতের জড়িত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। রোববার ভোররাতে উত্তর ওয়াজিরিস্তান সীমান্তে এই অভিযান চালানো হয়। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিহত অস্ত্রধারীদের খারেজি অর্থাৎ জঙ্গি গোষ্ঠী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি আরও দাবি করেন, এই গোষ্ঠী বাইরের কোনো দেশের নির্দেশনায় পাকিস্তানের ভেতরে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, গত ডিসেম্বরে সিরিয়ায় সরকার পতন নিয়ে নেতানিয়াহুর বিস্ফোরক তথ্য ফাঁস। আসাদকে বাঁচাতে তেহরানের পাঠানো বিমান রুখে দেওয়ার দাবি। প্রতিক্রিয়া জানায়নি ইরান। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত 50 জন। পাল্টা রকেট হামলার দাবি করেছে হামাস। উপত্যকাটিতে অস্ত্রবিরতির বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। অন্যদিকে গাজার সামনের দিনগুলো আরও ভয়াবহ হতে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধা, বোমা আর গুলির আঘাতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। স্থানীয় সময় রোববার খান ইউনিস, রাফা শহর ও নুসৈরাত শরণার্থী শিবিরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে রকেট হামলার দাবি করেছে হামাসের কাশেম ব্রিগেড ও ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড। উপত্যকায় ইসরায়েলি সেনাদের অবস্থানে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে তারা।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ জানান, গাজায় নতুন অস্ত্রবিরতির প্রচেষ্টায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে যুদ্ধ শেষের ব্যাপারে ইসরায়েল ও হামাস এখনও আপোষে পৌঁছাতে পারেনি বলে জানান তিনি। এদিকে অবরুদ্ধ গাজা এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। জাতিসংঘ বলছে খাদ্য পানি প্রায় শেষ। উপত্যকাটির বাসিন্দাদের সামনের দিন মারাত্মক হতে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 52,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের ভেতর বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুচ্যুত হয়েছে লাখো ফিলিস্তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। কানাডায় বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন আজ। এবারের নির্বাচনে পিয়ারে পলিয়েভ্রোর কনজারভেটিভ পার্টি, জগমিৎ সিংয়ের এনডিপি এবং বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথমবারের মতো আঞ্চলিক ইস্যুর চেয়ে আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সবচেয়ে বড় প্রভাবক হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী দৌড়ের প্রথম দিকে পলিয়েভ্রো এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে কথা বলে জাতীয় আবেগ জাগিয়ে তোলায় কার্নির প্রতি সমর্থন বাড়ছে ভোটারদের। বিভিন্ন জরিপের আগাম তথ্য অনুযায়ী লিবারেল পার্টি ও কনজারভেটিভ পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সরকার গঠনের জন্য যে কোনো দলকে 343টি আসনের মধ্যে কমপক্ষে 172টি আসনে জয়ী হতে হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞারও ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে একদিনে ইউক্রেনে অন্তত 150টি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পুতিন আসলে যুদ্ধ বন্ধ করতে চান না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে দেশে ফেরার সময় এ মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও বলেন, পুতিন শান্তি চাইলে ইউক্রেনের শহর ও জনপদে ক্ষেপণাস্ত্র হামলা চালাতেন না। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞারও ইঙ্গিত দেন তিনি। এদিন এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করে জানান, রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থের ভারসাম্য খুঁজতে প্রস্তুত। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, এতদিনেও রাশিয়া কোনো বিষয়ে ছাড় দেওয়ার কথা কেন বলেনি। উত্তরে ল্যাভরভ সরাসরি প্রশ্নের সমালোচনা করেন এবং যুক্তি দেন, সমঝোতার পথ খুঁজলেও রাশিয়া নিজের অবস্থান ছাড়বে না। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, দক্ষিণ চীন সাগর নিয়ে ম্যানিলা বেইজিং উত্তেজনা। ফিলিপিন্সের অবৈধভাবে মৎস্য শিকারের কারণে মারাত্মক ক্ষতির মুখে প্রবাল প্রাচীর, অভিযোগ চীনের। তেহরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনা নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো ধরনের সামরিক সংঘাত ছাড়াই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে জানান তিনি। এরই মধ্যে তেহরানের সম্পূর্ণ পরমাণু অবকাঠামো অপসারণের ওপর জোর দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওমানের মাস্কটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় অনুষ্ঠিত আলোচনা ফলপ্রসূ হয়েছে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই পক্ষের পারস্পরিক প্রত্যাশা ও দাবি নিয়ে বিস্তারিত আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। আলোচনার ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ইউরোপে বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, কোনো রকম সামরিক পদক্ষেপ ছাড়াই চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে ইরানের সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেন, তেহরানের সম্পূর্ণ পরমাণু অবকাঠামো অপসারণ করতে হবে। কেবলমাত্র লিবিয়ার মতো পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য চুক্তি সম্ভব বলেও মত তার। নেতানিয়াহুর মতে আংশিক সমঝোতা কোনোভাবেই নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট হবে না। আমি মনে করি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এর উন্নয়ন রোধের বিষয়টি চুক্তির অন্তর্ভুক্ত করা উচিত। আমি বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছি। আশা করি আলোচকরা এ লক্ষ্যেই কাজ করবেন। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি। আমি স্পষ্ট জানিয়েছি, যে কোনো উপায়েই হোক ইরানকে পরমাণু অস্ত্র রাখতে দেয়া যাবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলের যে কোনো হুমকিকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি সতর্ক করে জানান, যে কোনো সামরিক হামলার পাল্টা জবাব অবিলম্বে দেওয়া হবে। বিদেশি চাপ সত্ত্বেও দেশটির পররাষ্ট্রনীতি স্বাধীন ও সুসংহত রয়েছে এবং কোনো বহিরাগত হস্তক্ষেপ তাদের কৌশল পরিবর্তনে সক্ষম হবে না বলে বিশ্বাস ইরানের।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক অগ্রগতির আভাসের মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সংবেদনশীল হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আলোচনার মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হলে তা গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মাইলফলক হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সিরিয়ায় আসাদ সরকারের পতন নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বাঁচাতে ইরানের পাঠানো বিমান সে সময় আকাশপথেই রুখে দেওয়ার দাবি করেছেন তিনি। রোববার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নেতানিয়াহু, তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গেল ডিসেম্বরে বিদ্রোহীরা সিরিয়া দখলের চেষ্টা করলে ইরান দেশটিতে বিমান বাহিনী ডিভিশন পাঠাতে চেয়েছিল। উদ্দেশ্য ছিল দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে চূড়ান্ত পরাজয় থেকে রক্ষা করা। তবে ইসরায়েল ইরানের সেই প্রচেষ্টা রুখে দেয়। রোববার জেরুজালেমে এক সম্মেলনে এমনটাই দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। তিনি আরও জানান, সেদিন দামেস্কমুখী ইরানের বিমান বাহিনীকে রুখতে বেশ কয়েকটি F-16 যুদ্ধবিমান পাঠিয়েছিল ইসরায়েল। পরে ইরানি বিমান ফিরে যায় বলেও জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যদিও এই অভিযান সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। পরবর্তীতে বাশার আল আসাদকে নিরাপদে সরিয়ে নিতে রাশিয়া বিমান পাঠালে মস্কোয় পালিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী আসমা আসাদ ও 3 সন্তান। এর আগে আসাদ পরিবার টানা 5 দশকের বেশি সময় ধরে সিরিয়ার ক্ষমতায় ছিল। বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন টানা 24 বছর। তার আমলেই 13 বছর গৃহযুদ্ধে জর্জরিত ছিল সিরিয়া। এ যুদ্ধে নিহত হন 5 লাখের বেশি মানুষ। গৃহহারা হন দেশটির লাখ লাখ বাসিন্দা। কাকুলি আখতার, সময় সংবাদ। এদিকে বিশ্বব্যাংকে থাকা সিরিয়ার ঋণ শোধ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও কাতার। স্থানীয় সময় রোববার সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে তথ্য জানা যায়। এতে বলা হয়, সৌদি আরব ও কাতারের অর্থ মন্ত্রণালয় যৌথভাবে সিরিয়ার $1.5 কোটি ঋণ পরিশোধ করবে। স্বৈরশাসক বাশার আল আসাদের শাসনামলে দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক খারাপ হয়, বন্ধ হয়ে যায় কূটনৈতিক কার্যক্রম। তবে বাশার সরকারের পতনের পর এখন সেই সম্পর্ক পুনরায় স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ফিলিপিন্সের অবৈধভাবে মৎস্য শিকার ও নির্মাণ কার্যক্রম দক্ষিণ চীন সাগরের প্রবাল প্রাচীরকে মারাত্মক ক্ষতির মুখে ফেলছে। সম্প্রতি চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। দক্ষিণ চীন সাগরের তিয়াক্সিয়ান জাও অঞ্চলের প্রবাল প্রাচীরের অবস্থা ভয়াবহ। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দক্ষিণ চীন সাগর উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তারা জানায় 2016 থেকে 2024 সালের মধ্যে অঞ্চলটিতে প্রবাল প্রাচীর 70%-এরও বেশি কমে গেছে। গত 8 বছরে জংয়ে দ্বীপের পশ্চিমে 2.5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে 81.8% কমে গেছে। আরও একটি জরিপ মতে সমুদ্র তলদেশে প্রবাল প্রাচীরের স্থিতিশীলতা হ্রাস পাচ্ছে, যা এখানকার বাস্তুতন্ত্রের জন্য বিপজ্জনক। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের গবেষকরা বলছেন, ফিলিপিন্সের অবৈধ মৎস্য শিকার ও নির্মাণ কার্যক্রম তিয়াক্সিয়ান জাও অঞ্চলে প্রবাল প্রাচীরের অবনতির প্রধান কারণ। তারা জানান, এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে দক্ষিণ চীন সাগরের প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়বে। ন্যানসা দ্বীপপুঞ্জে শাখাযুক্ত প্রবাল অনেক বেশি ছিল। এগুলো দ্রুত বাড়ে, তবে বাহ্যিক শক্তি দ্বারা খুব সহজে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা জানান, প্রাকৃতিক সম্পদ এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের রক্ষার জন্য শুধু আইনগত উদ্যোগ নয়, আন্তর্জাতিক সহযোগিতারও প্রয়োজন। ত্রুটিপূর্ণ কর্মকাণ্ড যেমন অবৈধ মৎস্য শিকার এবং নির্মাণ ভবিষ্যতে অঞ্চলটিতে বড় ধরনের পরিবেশগত সংকট তৈরি করতে পারে। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাশ্মীর সীমান্তে টানা 4র্থ দিন গোলাগুলি। লন্ডনে ভারতীয়দের বিক্ষোভ। পাকিস্তান হাই কমিশনে ভাঙচুর। শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা বেইজিংয়ের। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।